আসসালামু আলাইকুম। আজ 27 অক্টোবর 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মাহফুজ আলমের মন্তব্য নিয়ে সরকারের বিবৃতি। সালমান শাহ হত্যা মামলার নতুন মোড়, নিখোঁজ সামিরা ডন। নারীদের নিয়ে জামাত কি সত্যি নেতিবাচক মন্তব্য করেছে? এবার বিস্তারিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে এবং সরকারের নীতি সংস্কার প্রণয়নের কাজও দ্রুত শেষ করা হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক নয়। গৃহীত নীতি সংস্কার প্রণয়ন ও বাস্তবায়ন কাজ নভেম্বরের মধ্যে শেষ করার কোনো পরিকল্পনা সরকারের নেই এবং সংস্কার কার্যক্রম পুনরুদ্যমে চলমান থাকবে। প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পুনরুদ্যমে চলমান থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। এর আগে 26 অক্টোবর বিকেলে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজ আলম সরকারের নীতি সংস্কার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের 23টি প্রস্তাবের মধ্যে 13টি প্রস্তাব বাস্তবায়নের জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এগুলো বড় কিছু নয়, তবে আমাদের সময়সীমা কম। নভেম্বরের পরে ক্যাবিনেট মিটিং আর হবে না, তাই এখন আর এগুলো করা সম্ভব হবে না। উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ 29 বছর, কিন্তু এখনও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি। সম্প্রতি আবার নতুন করে আলোচনায় এসেছে এই স্বপ্নের নায়কের মৃত্যু। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আদালত অবশেষে হত্যার মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে রমনা থানায় তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা গেছেন। দীর্ঘ সময় ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত করা হয়নি। নতুন আদেশের পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার বরাবরই দাবি করেছেন, নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, হত্যার মামলা করতে গেলে পুলিশ সেটিকে প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। পুলিশ জানিয়েছিল, যদি তদন্তের সময় হত্যা প্রমাণিত হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার পরিবারের অভিযোগের নিশানা ছিলেন তার স্ত্রী সামিরা। তবে সামিরা বরাবরই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সালমান মানসিকভাবে সুইসাইডাল বাই নেচার ছিলেন এবং এর আগে 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি যুক্তি দেখিয়েছেন, এসব ঘটনার মধ্যে 2টি মেডিকেল রেকর্ডে রয়েছে এবং একটি অন্য হাসপাতালে ঘটেছিল, সবই তার বিয়ের আগে। নতুন মামলার নির্দেশের পর সামিরা 4 দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি যে ফোন ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। একইভাবে অভিযুক্ত জন হকও যোগাযোগের চেষ্টা সত্ত্বেও সাড়া দিচ্ছেন না। সালমান শাহর 90-এর দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে এবং মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে 27টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। 29 বছর পরও তার নাম অমর হয়ে রয়েছে। আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবরে ভক্তদের মধ্যে উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। শাপলা প্রতীক কোনো দলকে দেয়া হবে না এবং দেয়া হলে সেটি নাগরিক ঐক্যকেই দিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
তিনি বলেন, সিইসি বলেছেন কনসেনসাস ছাড়া সিদ্ধান্ত নেন না, কিন্তু কনসেনসাস কমিশন চলাকালীন কিভাবে তারা জাতীয় ঐক্যমত্যকে পাশ কাটিয়ে যেতে পারেন তা বোধগম্য নয়। নাগরিক ঐক্য দল হিসেবে শাপলা প্রতীক হিসেবে পাওয়ার জন্য যথেষ্ট কমিটমেন্ট দেখাননি। 15 দিন আগের কোনো মিটিংকে আলোচনায় তোলা মানে নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য অন্য কোনো পক্ষের ওপর দায় চাপানো। সামান্তা আরও বলেন, এই ইসি লেভেল প্লেইং ফিল্ড তো পরের কথা, কোনোভাবেই ন্যূনতম সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পারঙ্গম নয়। তিনি অভিযোগ করে বলেন, দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার সকল নিরপেক্ষতা হারিয়েছে। এর আগে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, শাপলার প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা আছে, আমরা চাইলেও এটা দিতে পারছি না। এছাড়া শাপলা প্রতীকের প্রথম দাবিদার নাগরিক ঐক্য, তাদের একটি প্রতিনিধি দল 10-15 দিন আগেও আমার সঙ্গে দেখা করে শাপলা প্রতীকের দাবি জানিয়ে গেছে। সুতরাং নিয়ম অনুযায়ী শাপলা বরাদ্দ দেয়া হলে তারাই পাবে, কেননা তারা প্রথম আবেদনকারী এবং নিবন্ধিত দল। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে সচিবালয় এখন সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও গুন্ডামির আস্তানা হয়ে উঠেছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনিয়ম ও দৌরাত্ম্যের কঠোর সমালোচনা করেছেন এবং চাকরি প্রার্থীদের দুর্ভোগের জন্য আমলাদের দায়ী করেছেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিএসসি বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিমান মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ হিসেবে সচিবালয়ে তাদের গণ্যই করা হয় না। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অনিয়ম ও দৌরাত্ম্য বন্ধ না হলে চাকরি প্রার্থীরা লাল ফিতার জটিলতা ও প্রভাবের শৃঙ্খল থেকে কখনোই মুক্তি পাবে না। এটি আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্য। এনসিপি নেতা মনে করিয়ে দেন, জুলাই মাসের গণ অভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএস বৈষম্য রোধের দাবিতে, অথচ অভ্যুত্থানের পরেও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা বিদ্যমান। তিনি অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনও কেবল ভাগ বাটোয়ারা ও পোস্টিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন। হাসনাতের মতে, অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে আমলারা, যারা নিজেদের পদোন্নতি নিশ্চিত করেছেন, কিন্তু সাধারণ চাকরি প্রার্থীদের দুর্ভোগ কমেনি। হাসনাত আব্দুল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয়কে এখনই সংস্কার করার আহ্বান জানিয়ে বলেন, তাদের অগ্রাধিকার তালিকায় চাকরি প্রার্থীরা নেই এবং সেখানে যারা দায়িত্বে আছেন তারা সময়ের সঙ্গে তাল মেলাতে পারছেন না। এই অদক্ষতা ও উদাসীনতাই নতুন প্রজন্মের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, পিএসসি আন্তরিকভাবে 1 বছরের মধ্যে বিসিএস শেষ করার সুপারিশ করলেও চাকরি বিধি সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে। তারা অনিয়ম বন্ধ করতে ব্যর্থ হলে চাকরি প্রার্থীরা মুক্তি পাবে না। রোববার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি নিয়ে মিথ্যা বক্তব্য দেন বিএনপিপন্থী শিক্ষিকা নাহরিন খান। তার সেই বক্তব্যের জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মির্জা গালিব। তিনি বলেছেন, এক টকশোতে আমার একজন সহ আলোচক বললেন, সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি নাকি বলেছেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকদের স্ত্রীদের ওপর জামাতের হক আছে। আজকে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি আমাকে ফোন দিয়ে জানালেন এরকম কোনো কথা উনি বলেননি। তিনি বলেন, আমি একটা ভিডিওতে দেখলাম উনি বরং বলেছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা 5 আগস্টের পরে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির শিকার হননি, এই জন্য তারা আমাদের ভোট দিতে পারে। এখন যিনি অভিযোগ করছেন যে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি ওই কথা বলেছেন, তার প্রমাণ হাজির করা উচিত। আর যদি যাচাই বাছাই ছাড়া ফেসবুকে ফটো কার্ড দেখে ভুল করে এইরকম অভিযোগ করে থাকেন, তাহলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। মির্জা গালিব বলেন, আরেকটা টকশোতে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা জামাতের সমালোচনা করতে গিয়ে বললেন, জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিবিরের যে পরিমাণ অস্ত্র আছে সেটা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় দখল করা যাবে। অথচ আমি খালেদ মহিউদ্দিনের সাথে এক টকশোতে মাসুদ ভাইকে বলতে শুনেছি এ কথা শিবিরের ব্যাপারে অন্যরা বলে বেড়াইতো, উনি সেইটা কোট করেছিলেন মাত্র। এক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আরেক রাজনৈতিক দলের সমালোচনা করবে, এটা স্বাভাবিক উল্লেখ করে মির্জা গালিব বলেন, সমালোচনা করতে গিয়ে ইচ্ছে করে মিথ্যা কথা বলবে, প্রোপাগান্ডা করবে,
এইটা অগ্রহণযোগ্য। মিথ্যা কথা বলে প্রোপাগান্ডা করে যদি কাউকে থামিয়ে রাখা যাইত, তাহলে তো আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকত। বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না। সচেতন হন জনগণ। আর কত চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না? বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল করিম বলেন, যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল, সেই চাঁদাবাজি এখনো আছে, বরং বেড়েছে। ধর্ষণও কমেনি, আগের চেয়ে বেড়েছে। যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল, সেই দখলদারি এখনো চলছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে বিএনপির মধ্যে প্রকাশ্যে যত খুন হয়েছে, আওয়ামী লীগের আমলে এটা হয়নি। যারা এসব করছে তারা যদি ক্ষমতায় আসে, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি আরও বাড়বে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, আপনারা যদি পিআর পদ্ধতি না মানেন, গণহত্যার বিচার না করেন, তবে জনগণের আস্থা পাবেন না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু সংখ্যালঘুরা এখনও বঞ্চিত। 1971 থেকে 2024 পর্যন্ত যারা এ দেশ শাসন করেছে, কেউই বৈষম্য ঘোচাতে পারেনি। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেয়া হয় যে জামাত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে, কিন্তু এত তালা কেনার টাকা কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় জামাতের আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামাত আমির। ডাক্তার শফিকুর রহমান এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন। নারী ও পুরুষের উভয়ের 8 কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া হবে। ঠিক কত ঘন্টা কমানো হবে সেটি উল্লেখ না করে 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টা করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করেন জামাত আমির। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে আপনাকে আমন্ত্রণ। ভুল থেকে কিভাবে দূরে থাকবেন? অনেকে জানতে চান যে আর ভুল করতে চাই না, পরামর্শ কি? ভুল থেকে দূরে থাকার উপায় হচ্ছে বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো মনে করা, এবং সেই সব ভুলের কারণে আপনি কি প্রায়শ্চিত্ত করেছেন, কি ক্ষতি হয়েছে, সেগুলোকেও চিন্তা করে সামনে রাখা। তাহলে দেখবেন ওই সব পুরনো ভুল আর নতুন করে হবে না। আর অন্যদিকে নতুন ভুল যেন না করেন সেই জন্য কোনো কাজের আগে বারবার পর্যালোচনা করা। আপনি যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকেন বা কোনো অপরাধের অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েল গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত গাজা ট্রাইব্যুনাল তাদের চূড়ান্ত রায় ও নৈতিক রায় ঘোষণায় এমনটি জানিয়েছে। ট্রাইব্যুনাল আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। 4 দিনব্যাপী গণশুনানিতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী ও সাক্ষীরা ইসরায়েলের কর্মকাণ্ডকে পদ্ধতিগত অপরাধ হিসেবে তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক আইনবিদ ক্রিস্টিন চিনকিন। রায়ে বলা হয়েছে, যখন রাষ্ট্রীয় ক্ষমতার কারণে আইন নিষ্ক্রিয় হয়ে যায়, তখন বিবেকী হয়ে ওঠে শেষ বিচারক। ট্রাইব্যুনাল এটিকে গণহত্যার সত্য প্রমাণের এক মূল্যবান দলিল হিসেবে আখ্যায়িত করে।
ট্রাইব্যুনাল জানায়, ইসরায়েল গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যালয়, পানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে সমাজ ও সংস্কৃতিকে নিশ্চিহ্ন করছে। রায়ে উল্লেখিত অপরাধের মধ্যে রয়েছে খাদ্য ও পানির অভাবে ইচ্ছাকৃত অনাহার সৃষ্টি, পরিবেশ ধ্বংস ও বসতি ধ্বংস, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা অবকাঠামোতে হামলা, প্রজনন স্বাস্থ্য ধ্বংস, শিক্ষা ব্যবস্থার ধ্বংস, সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, যৌন সহিংসতা ও রাজনৈতিক হত্যা। রায়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে অস্ত্র, কূটনৈতিক সুরক্ষা ও গোয়েন্দা সহায়তা দিয়ে সহযোগী ও সহ অপরাধী হিসেবে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রতিরোধে তাদের দায়বদ্ধতার লঙ্ঘন। রায়ে আরও বলা হয়েছে, ইসরায়েলকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠন থেকে সাময়িক বরখাস্ত করা, ইউনাইটিং ফর পিস প্রক্রিয়া চালু করে ফিলিস্তিনে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী পাঠানো, সব অপরাধী ও সহযোগীকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে জবাবদিহির আওতায় আনা, ইসরায়েল বিরোধী বৈশ্বিক বয়কট ও আন্দোলন জোরদার করা। ট্রাইব্যুনাল স্পষ্ট করে জানায়, সংগ্রাম ইহুদিদের সঙ্গে নয়, বরং বর্ণবাদী, ঔপনিবেশিক ও শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শ জায়োনিজমের বিরুদ্ধে। শেষ বক্তব্যে ট্রাইব্যুনাল সতর্ক করে দেয়, নীরবতা নিরপেক্ষতা নয়, নীরবতা হলো অপরাধে অংশগ্রহণ, নিরপেক্ষতা হলো অশুভের কাছে আত্মসমর্পণ। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।